নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সামনে আমি অর্কপ্রভু সরকার। উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, উৎপল দত্ত, অনিল চ্যাটার্জি অভিনীত, শক্তি সামন্ত পরিচালিত এবং শক্তিপদ রাজকোরর কাহিনী অবলম্বনে অমানুষ ছবির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 50 বছর হতে চলল। তাৎপর্যপূর্ণভাবে অমানুষের শুটিং হয়েছিল সন্দেশখালির 2 নম্বর ব্লকে টানা 3 সপ্তাহ ধরে। উত্তম কুমার পিডব্লিউডির একটা বাংলো, ওখানেই থাকতেন। উত্তম কুমার অভিনীত অমানুষ ছবিটির সঙ্গে আজকের যে অমানুষের কথা আমরা শুনতে পাচ্ছি তাদের বিস্তর ফারাক। এরা সত্যিই অমানুষ। শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এরা উত্তম অভিনীত অমানুষ ছবির নায়কের মতো নন। এরা হচ্ছেন প্রকৃত অর্থে অমানুষ। চোর, জোচ্চোর, মহিলাদের উপর নির্যাতনকারী। এদেরকে মানুষ পদবাচ্য বলতে একটু অবাক লাগে। তো শেখ শাহজাহান এখনো তো অধরা। তার জামিনের মামলা শুনানি আছে। আদালত কি বলে তার উপরই নাকি তার পদক্ষেপ নির্ভর করছে। এএনআইকে দিয়ে এক সাক্ষাৎকারে রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, দাবি করেছেন যে রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না, কারণ তার বিরুদ্ধে রাজ্য পুলিশের কাছে কোনো অভিযোগ নেই, যা করার ইডিকে করতে হবে। আবার কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলেছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে, কেন তাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারছে না। ইডি, সিবিআই সবাইকে, রাজ্য পুলিশকেও তিনি এই মামলার পার্টি করে দিয়েছেন। তাহলে শেখ শাহজাহান কোথায়? এটাই তো এখন প্রশ্ন। সুন্দরবনের ওইসব প্রত্যন্ত অঞ্চলে নদী পথে এমন দুর্গম জায়গায় চলে যাওয়া যায় এবং সেখানে লুকিয়েও থাকা যায়। আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশে চলে গেছে, কিন্তু বাংলাদেশে কি করে যাবে? বাংলাদেশে গেলে যে জামিনের আবেদন করছেন শেখ শাহজাহান, তার আইনজীবীরা সেখানে ওকালতনামায় শাহজাহানের সই তো থাকছে, অর্থাৎ তার আইনজীবী জানেন, তার ঘনিষ্ঠরা জানেন কোথায় শেখ শাহজাহান আছেন, কিন্তু রাজ্য পুলিশ জানেন না। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার 1.5 মাস বাদে ঘটনাস্থলে গেলেন, থাকলেন এবং রাত্রিবেলা লঞ্চ ঘাটে গেলেন, বাইকে করে ঘুরলেন, সন্দেশখালীর মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করলেন। এডিজি দক্ষিণবঙ্গ, এসপি বসিরহাট তারাও ছিলেন। সংবাদ মাধ্যমের সামনে কথা বলে রাজীব কুমার বলেছেন যে কাউকে ছাড়া হবে না। এই কথাটা কতবার তিনি বলেছেন, ফাটা রেকর্ডের মতো বলে চলেছেন। ওখানকার মানুষ শেখ শাহজাহানের গ্রেপ্তারি চায়। আর মহানির্দেশক গঙ্গাসাগরের মেলার প্রস্তুতির সময়তেও গিয়ে বললেন যে কাউকে ছাড়া হবে না যারা আইন ভঙ্গ করেছে। সন্দেশখালীতে রাত্রিবাস করার পরেও একই বুলি তিনি আওড়ালেন, সেই ফাটা রেকর্ডের মতো যা বাজছে। তাহলে শেখ শাহজাহানকে ধরার মতো দক্ষতা কি পুলিশের নেই, নাকি পুলিশের উপর নির্দেশ আছে শেখ শাহজাহানের টিকি ছোঁয়া যাবে না? এর দুটোর মধ্যে একটা, আর তো কিছু হতে পারে না। 5ই জানুয়ারি ইডির আধিকারিকরা ওখানে আক্রান্ত হওয়ার পরেই সন্দেশখালীর কথা আমরা জানতে পারি। কলকাতা থেকে 80-90 কিলোমিটার দূরে সন্দেশখালীতে যে জঙ্গলের রাজত্ব চলছে, 5ই জানুয়ারির আগে কজন তা জানতেন? স্থানীয় মানুষ ভয়ে মুখ খুলতে পারেননি, মহিলারা চুপচাপ ছিলেন। এই কয়েকদিন আগে সিউড়িতে প্রশাসনিক সবাই গিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন? কেউ তো অত্যাচারের কোনো অভিযোগ করেননি। তারপরে দুজন মহিলা গোপন জবানবন্দি দিয়েছেন ওই হারবাদগুলোর বিরুদ্ধে,
তারপর পুলিশ অ্যাকশন নিয়েছে, গণধর্ষণের মামলা যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন, তার দলের অনেকে বললেন এরা বহিরাগত। আমি দেখছিলাম কোনো একটা চ্যানেলে ওই মাতৃশক্তি তাদের আধার কার্ডের প্রতিলিপি বা আধার কার্ড দেখাচ্ছেন, সেখানে ঠিকানা কি লেখা আছে, বলছেন যে ক্যামেরায় তুলুন, আমাদের বহিরাগত বলা হয়েছে, আমরা এখানকারই বাসিন্দা। সন্দেশখালীতে তপশিলি জাতি, জনজাতি, উপজাতি সবাই আছেন, 1-2 ব্লকে আছেন। অতএব মানুষ ওখানে ভয়ে ছিলেন। দেখুন, অনেক কাগজে তো রিপোর্ট বেরোচ্ছে সন্দেশখালী নিয়ে। একটা জিনিস কিন্তু সবাইকে লক্ষ্য রাখছেন মনে হয়, যে ওখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গেছে। আমি একজনের বক্তব্য পড়ছিলাম টেলিগ্রাফে, তাতে বলছেন যে ভদ্রলোক আগে জমি ছিল 1.5 বিঘা, চাষ করতেন। এই শিবু আজরার লোকজন সেই জমি দখল করেছে, ভেরি বানিয়েছে নোনা জল ঢুকিয়ে, কিন্তু টাকা দেয় না। তিনি বাধ্য হয়ে একটা ছোট চায়ের দোকান করেছেন। বাড়িতে তার 1 পঙ্গু ছেলে, তার স্ত্রী আর তার 2 ছেলে বাইরে আছেন পরিযায়ী শ্রমিক হিসাবে। তিনি বলছেন, যেভাবে আমাদের জমি দখল করা হয়েছে, সচ্ছলতা না থাকতে পারে, কিন্তু ওই চাষ করে 4 বেলা পেট পুড়ে খাওয়া কোনো সমস্যা হতো না, কোনো রকমে চলে যেত। কিন্তু একটা চায়ের দোকান করে সংসার চালানোই রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এটা বাস্তব পরিস্থিতি। ওখান থেকে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে চলে গেছেন। তাহলে মানুষের ক্ষোভটা কোন পর্যায়ে ছিল? সেই ক্ষোভটার বিস্ফোরণ ঘটল। এবং যেটা তাৎপর্যপূর্ণ কথা, যে শেখ শাহজাহান এলাকা ছাড়ার পরেই মানুষ কিন্তু আস্তে আস্তে মুখ খুলতে শুরু করলেন, মাতৃশক্তি প্রতিরোধের রাস্তায় নামলেন। কারণ তারা বুঝেছিলেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এরপর তারা যদি প্রতিবাদ না করেন, মুখ যদি না খোলেন, তাহলে সমূহ বিপদ, ভিটে মাটিটুকু আর থাকবে না। তাই তাদের এই প্রতিরোধ, যতই শাসক দল তাদের বহিরাগত বলে দাগিয়ে দিন না কেন। দেখুন, সন্দেশখালীতে 2011 নির্বাচনও সিপিএম জিতেছিল, ওই নিরাপদ সত্তার। তারপরে 16 এবং 21-এ বিজেপি, এই তৃণমূল জিতে। বামেদের ঘাঁটি ছিল সন্দেশখালী। এই শাহজাহানরা তো সিপিএম এর প্রোডাক্ট, সিপিএম নেতা বানিয়েছে, তৃণমূল জনপ্রতিনিধি করেছে। এই যে জমি দখল করা, সেখানে নোনা জল দিয়ে ভেরি তৈরি করা, এই অভিযোগ অনেক পুরনো, কিন্তু বিগত কিছুদিনে সেটা মাত্রা ছাড়া হয়েছে। তাই মাতৃশক্তির এই সম্মিলিত প্রতিরোধ কিন্তু দেয়ালের লিখনটাকে স্পষ্ট করছে। কুচবিহারে অভিযোগ উঠেছে, রাত্রে পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর কথা বলা হতো। পাঁচলায় জোর করে জমি দখলের বিরুদ্ধে মাতৃশক্তি রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রী তো এত জায়গায় যান, পার্থভৌমিক সুজিত বসুদের না পাঠিয়ে তিনি নিজে তো একবার যেতে পারতেন। তিনি ডিজিকে পাঠিয়েছেন ঘটনার 1.5 মাস পরে। সাংবাদিক গ্রেপ্তার হয়ে গেল, আর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা গেল না। এই প্রশ্ন তো উঠছে, সব জায়গাতে প্রশ্ন উঠছে। এখন প্রশ্ন, বিজেপি এতে কি ফায়দা পাবে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, নানা রকম প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের মধ্যে একটা সমর্থনের ভিত তৈরি করেছেন। লক্ষ্মীর ভান্ডারে 500 থেকে 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা, এর একটা অভিঘাত পড়বে। সেখানে বিজেপি মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মহিলারা সুরক্ষিত নন, এই বার্তাটা, এই প্রচারটা উচ্চ স্বরে নিয়ে যেতে চাইছে। সারা দেশ জুড়ে তারা প্রচার করছে যে হিন্দুরা আক্রান্ত, হিন্দু মহিলারা আক্রান্ত।
দেখুন, এখানে ওই হিন্দু মুসলমান করার আমি কিন্তু বিরোধী। শেখ শাহজাহান ধর্মে মুসলমান, আর শিবু হাজরা আর উত্তম সর্দার ধর্মে হিন্দু। তাই দুষ্কৃতীদের কোনো ধর্মীয় পরিচয় হয় না। বিজেপি পোলারাইজেশন করতে চাইছে যে হিন্দু মহিলারা আক্রান্ত, অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী যে মহিলাদের মধ্যে একটা ভালো প্রভাব তৈরি করেছেন, একটা ভোট ব্যাংক তৈরি করেছেন, এবং লক্ষ্মীর ভান্ডারের সহায়তার পরিমাণ বাড়ালে সেই ভোট ব্যাংক আরো সংহত হবে বলে মনে করছে তৃণমূল, সেই ভোট ব্যাংকে ভাঙানোর জন্যই হিন্দু মহিলারা আক্রান্ত, অত্যাচারিত, এই ন্যারেটিভ পাল্টা তুলে ধরছে বিজেপি। হ্যাঁ, সন্দেশখালীতে আক্রান্ত মহিলারা, কোনো সন্দেহ নেই। দুষ্কৃতিগুলোর নাম আপনারা সবাই জানেন এবং এরা শাসক দলের মদতপুষ্ট। তাই লক্ষ্মীর ভান্ডারের অভিঘাতকে ভোঁতা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মহিলাদের সম্মান সম্ভ্রম কিছু নেই, তারা আক্রান্ত হচ্ছেন শাসক দলের গুন্ডাদের দ্বারা। এই ন্যারেটিভ বিজেপি পাল্টা তৈরি করছে যাতে মহিলাদের মধ্যে একটা স্পষ্ট বিভাজন তৈরি করা যায়। মানে যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন তারাও যেন দুবার ভাবেন যে ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, কিন্তু আমাদের সহনাগরিকদের মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করছে তৃণমূলের গুন্ডারা। তাই আর নয় মমতা, বলতেই পারেন, অনেকে ভাবতেই পারেন। এই ন্যারেটিভটা বিজেপি তৈরি করছে। কতটা তারা সফল হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু একটা বিষয়ে তারা সফল, সন্দেশখালীর ঘটনাটাকে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে পেরেছেন এবং জাতীয় সংবাদ মাধ্যমের নজরে পড়েছে। পুরো ঘটনা নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। সন্দেশখালী কি বামফ্রন্টের নন্দীগ্রাম হতে চলেছে? একটা সম্ভাবনা রয়েছে। কেন মনে হচ্ছে আপনার? দেখুন, সরকার বামফ্রন্টের সময় যা ঘটনা ঘটেছে তার থেকে আরো ভয়াবহ ঘটনা ঘটেছে এটা। এই জন্য আমি বলছি যে বামফ্রন্ট তো তার একটা এজেন্ডা এসে কাজ করেছে, সে জমি নেবে, সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম হোক। সিঙ্গুরে ছিল একটা ব্যাপার, নন্দীগ্রামে আরেকটা ব্যাপার। এখানে ছিল কারখানা টাটার, ওখানে ছিল ওই কেমিক্যাল হাব ইত্যাদি। কিন্তু সন্দেশখালীটা তো এই জমি জমার ব্যাপার না, একটা অ্যাট্রোসিটি, এবং এই অ্যাট্রোসিটিসটা বামফ্রন্টের আমলে কিন্তু কল্পনা করা যেত না। এরকম ভাবে যদি মেয়েরা যেভাবে টেস্টিফাই করছে, যেভাবে কথা বলছে, এটা তো ভারতবর্ষে, আমি তো হ্যাঁ, আপনার মেয়েদের উপর অত্যাচার হয়নি, হচ্ছে না ভারতবর্ষে, এটা তো নয়, বিভিন্ন প্রদেশে হচ্ছে। কিন্তু যে ধরনের কথা বলছে, এটার কিয়দংশ সত্য হলো, এটা শুধু লজ্জাজনক আর ইত্যাদি নয়, বেদনাজনক ইত্যাদি বলে কোনো লাভ নেই। এই ধরনের ঘটনা এই শতাব্দীতে পশ্চিমবাংলার মধ্যে একটা রাজ্যে হচ্ছে, গণতান্ত্রিক রাজ্যে, এটা কল্পনাতীত। এবং সরকার মূঢ়, সরকার চুপ করে বসে আছে, এবং গভর্নমেন্টের যে বেসিক থিম, যেটা গভর্নেন্স আর জাস্টিস, তাহলে যে মানুষগুলো তাকে ভোট দিয়ে জেতাচ্ছে, সেই মানুষগুলোর থেকে যে মানুষগুলো ন্যূনতম জাস্টিস পাবে না এইভাবে বাড়ির মেয়েদের, এটা ভাবা যায়? হ্যাঁ, মেয়েদের উপর অত্যাচারটা আমাদের দেশে মূলত এটা যে একটা কামনা বাসনার থেকে অনেক বড় কথা হচ্ছে, একটা শ্রেণীকে এই মেয়েদের উপর অত্যাচার করে পদানত করে রাখার প্রচেষ্টা, জাত ভিত্তিক রাজনীতিতে সারা ভারতবর্ষ জুড়ে তাই হয়ে এসছে। এখন সেই জায়গায় এরকম পশ্চিমবাংলায় ভাবা যায় না। এটা মানে একটা ভয়াবহ ঘটনা। জমি দখল করে নিয়েছে ব্যক্তি, নোনা জল ঢুকিয়ে দিয়েছে ব্যক্তি বা একটা গোষ্ঠী। তারপরে হচ্ছে গোষ্ঠী, মানে আমি কোনো হিন্দু মুসলমান বলছি না,
এটা একবার একটা টিম ওয়ার্ক করেছে। এই টিম ওয়ার্কের মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, হালদারও দেখছি, আবার অন্য ইয়েও দেখছি। তো তারা সব কাণ্ড করেছে। এগুলো তো পশ্চিমবাংলায় সন্দেশখালী কতটুকু দূরে, এই তো সামান্য একটুখানি দূরে, সেই জায়গায় এরকম কাণ্ড ঘটে যাচ্ছে, অকল্পনীয় ঘটে যাচ্ছে। এটা এই সরকার কি করে যে তারপরেও সে বসে আছে অন দ্য সিট অফ পাওয়ার, এই এত নক্কারজনক নির্লজ্জ সরকার ভারতবর্ষে কেউ উপহার দেয়নি কখনো। এবং মুখ্যমন্ত্রী পুলিশের বড় কর্তাদের পাঠাচ্ছেন, জিজি রাজীব কুমার যাচ্ছেন, মন্ত্রী পাঠাচ্ছেন, তিনি নিজে যাচ্ছেন না কেন? তিনি তো জান না এখন কোথাও। তিনি এবং তার যে আর সেকেন্ড ইন কমান্ড, যিনি তৃণমূল কংগ্রেস, এবং যে লোকটা মুখপাত্র, আমি ব্যক্তি হিসেবে কাউকে আঘাত করি না বা বলি না, কিন্তু একটা পলিটিক্যাল পার্টির স্পোক্সম্যান, কংগ্রেসের স্পোক্সম্যান কি আছে, বিজেপির স্পোক্সম্যান, আমি রাষ্ট্র স্তরে বলছি, রাজ্য স্তরে তো ছেড়ে দেন, আপনি যদি রাজ্য স্তরেও দেখেন কোন কম্পারিজন হয়? তার ব্যাকগ্রাউন্ড ধরুন, তার ব্যাকগ্রাউন্ড মানে তার কি ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই ব্যাপার। হ্যাঁ, সে একটা চিফ মিনিস্টারের পলিটিক্যাল স্পোক্স পার্সন। আপনি ভাবতে পারেন চিফ মিনিস্টার কোন জায়গায় নিজেকে নিয়ে গেছেন। এটা আমি 2009 সালে সারমাইজ করেছিলাম, আমি বুঝেছিলাম তখন যে ফ্লাইং প্যান টু ফায়ার। আপনি বামফ্রন্টের সাথে এটার তুলনা করবেন না। বামফ্রন্টটা ছিল ফ্লাইং প্যান, আর এটা হচ্ছে টোটাল ফায়ারে এসে পড়েছে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জির ইয়েতে, তার নেতৃত্বে তার যে সরকার চলছে, মানে এই রকম, মানে এত ওয়ার্স্ট গভর্নমেন্ট ভারতবর্ষ তো দেখেনি। এগুলোকে তো ভবিষ্যৎ ইতিহাস কখনো টুগান্ডার সাথে কম্পেয়ার করতে পারে, ইদি টামিনের সাথে কম্পেয়ার করতে পারে। ইদি আমিনের তো ওরকম ছিল, সে নরখাদক কেটে মাংস সে রেখে দিত ফ্রিজে ইত্যাদি, এগুলি শোনা গেছে। তার থেকে কোথায় কম এটা, কোথায় কম? ইনসেনসিটিভ একজন মুখ্যমন্ত্রী, তিনি মহিলা পুরুষ ইত্যাদি, আমি জানি মুখ্যমন্ত্রীর কোনো জেন্ডার নেই, সে ঠিক আছে। তিনি যখন সিনটা সিনেমার হয় তখন তার লোকেরা তারা মহিলা মহিলা বলে নিজে চিৎকার করে, কিন্তু তিনি মহিলা বা পুরুষ কোনো কিছুই নন, মুখ্যমন্ত্রী নিউট্রাল জেন্ডার, এটা তিনি দেখাচ্ছেন। কিন্তু এত নন ইনসেনসিটিভ কোন মানুষ হতে পারে, একটা সরকার হতে পারে গণতন্ত্রে, এটা ভাবাই যায় না। এগুলো ঘটে এসছে এতদিন ধরে, 10-11 বছর ধরে এই ঘটনা ঘটছে। 10-11 বছর ঘটতে পারে, আমাদের তো এরকম হাওয়া ছিল না। এবং লোক কিভাবে মুখ বুঝে এগুলো সহ্য করে এসছে, মানে তারা কতখানি আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, কোন রকম ভেন্টিলেশন নেই। এবং এসব কথা ঠিক বলছে না, যে মুখপাত্র যে ভদ্রলোক কথা বলছে, ওকে তো আমরাই ভদ্রলোক বলছি বিকজ আমরা এইভাবে এই ভাষায় কথা বলে থাকি। ভবিষ্যৎ ওকে ভদ্রলোক হিসেবে চিহ্নিত করবে না, কিরকম পরিস্থিতি চিহ্নিত করবে না, দলকেও ভদ্রপার্টি হিসেবে তো চিহ্নিত করার প্রশ্নই ওঠে না, আর মুখপাত্রকেও করবে না। তারা ডিফেন্ড করছে কি করে, হাত জোর করে ক্ষমা চেয়ে নি ল্যাপস, এবং আমরা এই ল্যাপসটাকে সামলাচ্ছি। তবে একটা জায়গা ছিল, কিন্তু অপোজিশনের পার্টির রোলটা অত্যন্ত জঘন্য। মূল অপোজিশন পার্টি, এটা আমি আপনার কাছে বলছি, যার জন্য হয়তো সন্দেশখালী সেই জায়গাটা যাবে না। সন্দেশখালী যেটা মমতা ব্যানার্জি আর অপোজিশন লিডার ওয়াজ এ সুপ্রিম অপোজিশন লিডার, এইটা কোনো সন্দেহ নেই। উনি শাসক হিসাবে যতটা ব্যর্থ, বিরোধী নেত্রী হিসেবে তার থেকেও বেশি সফল ছিলেন। কিন্তু এখন যারা রয়েছে তারা অত্যন্ত অর্বাচীন লোক, যারা বিরোধিতা করছে। এখানে ভারত মানে পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী নেতা বলে কিছু নেই। তারা যারা আছে তারা কেন্দ্রীয় সরকারের বলে বলিয়ান হয়ে টাকা পয়সা, পুলিশ, আইন ইত্যাদি নিয়ে তারা দাপিয়ে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি তাদের না বোধ আছে না বুদ্ধি আছে, খুব মাইনর কাফেলে গিয়ে পড়ছে তারা। এবং বিরোধী নেতার সে এইভাবে একটা উত্তেজিত ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়েছেন, অনেক অন্য কথা বলেছেন, আমরা সেটা খুব ক্লোজ সার্কিটে দেখেছি। কিন্তু সে এইভাবে মেসমারাইজ করে দিচ্ছে সমস্ত আন্দোলনটা। আর বিজেপির একটাই এজেন্ডা আছে, যেন তেন প্রকারটা হিন্দু মুসলমানের জায়গায় নিয়ে যাওয়া।
আপনি অল ইন্ডিয়া রিপোর্ট গুলো দেখুন কি বলছে। তারা কিন্তু এটা এই অ্যাট্রোসিটিস বলছে না, বলছে হিন্দু মহিলারা অত্যাচারিত হয়েছে ইত্যাদির হাতে, এবং সেটাও একটা ফোমেন্ট হয়ে গেল এটা একটা শিখ কমিউনিটির উপরে। এগুলো তো আনওয়ারেন্টেড। আমি যখন একটা আন্দোলন, বিরোধী দলনেতা কালকে সন্দেশখালী গিয়ে যেভাবে মহিলাদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন এবং এটা স্পন্টেনিয়াস, সেটাও কিন্তু লক্ষণীয়। অমিতাভ দা, ওখানে আপনি গেলেও তো পেতেন, আপনি গেলেও পেতেন, কারণ ওই ব্যারাকিনটা ভেঙে গিয়ে একজন লোক ঢুকেছে ওদের কাছে, সেটা তো আপনি গেলেও পেতেন। তার জন্য তার তো স্পেশালিটি কিছু নেই, কিন্তু সে তো মেসমারাইজ করেছে, এবং সে যে ধরনের ব্যবহার করেছে, তার চোখ মুখের যে ব্যবহার, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। পশ্চিমবাংলার অবস্থা যদি ফ্রাইং প্যান টু ফায়ার হয়ে গিয়ে থাকে বাম ফ্রন্ট থেকে তৃণমূল কংগ্রেসে, তাহলে যদি পরিবর্তিত হয়, আপনি সন্দেশখালী যদি গেম চেঞ্জার হয়, তাহলে আমি বলবো পশ্চিমবাংলা ফার্নেসে গিয়ে পড়ছে, ফার্নেসে গিয়ে পড়ছে, ফায়ার নয়, ফার্নেস, এন্টারিং ইনটু ফার্নেস। অত্যন্ত কঠিন পরিস্থিতি পশ্চিমবাংলার জাতির সামনে। থ্যাংক ইউ অমিতাভ দা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.